নির্বাচন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে প্রশ্নের মুখোমুখি বিএনপি। অবশেষে মুখ খুললেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে কনভিন্স করাই ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে মন্তব্য। প্রথমবারের মতো মন্ত্রিসভায় দেখা যেতে পারে অ্যানি নূর পার্থসহ বেশ কয়েকজন তরুণ হেভিওয়েটকে। যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা, 18 ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ। ঢাকা 8 আসনের ফলাফল নিয়ে এখনো কমেনি উত্তেজনা। ধৈর্যের ফল ভালো হয় বললেন মির্জা আব্বাস। মধ্যরাতে নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি। নাটোরে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে সেনা মোতায়েন। গণভোটে বিপুল ব্যবধানে জয়ী জুলাই সনদ বাস্তবায়ন বদলে যাচ্ছে দেশের শাসন ব্যবস্থা। ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবেন জামায়াত থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনের মধ্যে 209 আসনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজয়ের পর আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। সেখানে জাতীয় ঐক্যকেই শক্তি এবং বিভাজনকে দুর্বলতা বলে উল্লেখ করেন তারেক রহমান। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ফেসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই যাত্রা শুরু করতে হবে। জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত 31 দফা এবং দলীয় ইস্তেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে। একই সঙ্গে জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট সহ সংস্কার প্রক্রিয়ায় দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি। এদিন 200-র বেশি আসন পেতে তারেক রহমানকে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করায় বিএনপির ইঞ্জিনিয়ারিং। তিনি জানান, বিএনপির ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে পক্ষে আনা এবং এতে বিএনপি সফল হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে এবং সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ডিসেম্বরের শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফিরে আসার মাত্র 7 সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচনে জিতে তিনি এখন হতে চলেছেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন আগে ঘোষিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির নেতারা বলছেন, দীর্ঘ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কক্সবাজার এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কী ধরনের মন্ত্রিসভা গঠন করছে তা জানতে জাতিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চলতি মাসের 15 তারিখের মধ্যেই সরকার গঠন হতে পারে। মন্ত্রিসভার শরিক দল থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিবুর রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় থাকা রেজা কিবরিয়া এবং টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রীর শপথের পরে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হবে এবং এর আকার নির্ধারণ করবে বিজয়ী দল। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা ৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন, এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে। নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন, শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টের ব্যাপার ছিল। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার, যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত, অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য, আর কিছু নয়। ঢাকা ৮-এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারো কারো দ্বারা খুব বিরক্ত হয়েছেন, এজন্য মানুষের আগ্রহটা বেশি ছিল। কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। এ কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা। নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে উভয় পক্ষের নেতাকর্মী সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধনাইদহ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাফ সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধনাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামাত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। পরে শনিবার সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা। এরই জেরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমান সহ অন্তত ৬ জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে এই সংঘর্ষের জেরে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশোধিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হা জয়ী হয়েছে, যা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করবে। এতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। এছাড়াও ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক হবে। নির্বাচিত সংসদকে 2 ধরনের দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম 180 দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা গঠন করা হবে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে অর্থ বিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারবেন।